উত্তরবঙ্গ সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। আর সেখানেই সব থেকে অত্যাশ্চর্য, সব থেকে বড় ব্রেকিং নিউজটা ঘটে গেল আজকেই। কি ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতার রোষানলে পড়তে হলো পুলিশকেই। উত্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক শুনলেন ডিজি রাজীবও। কোন রাজীব? রাজীব কুমার। যে রাজীব কুমার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহধন্য, যার বাড়িতে সিবিআই গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ ধর্নায় বসে যান দিনের পর দিন। এই সেই রাজীব কুমার, যে রাজীব কুমার যখনই এই রাজ্যে ভোট আসে, নির্বাচন কমিশন প্রথম যে কাজটা করে রাজীব কুমারকে পুলিশের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়। আর তারপর ভোট মিটে গেলে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে সেই রাজীবকে পুলিশের সেই সর্বোচ্চ পদে আবারও ফিরিয়ে আনা। কোন রাজীব কুমার? যে রাজীব কুমারকে নাকি সিবিআই খুঁজছে, যার নামে সারদা কাণ্ডের নথি নষ্ট করে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। সেই রাজীব কুমার যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছেন। বকলমে গোটা পুলিশ সিস্টেমটাই যে রাজীব কুমার চালান বলে গোটা বিরোধী পক্ষ অভিযোগ করেন, সেই রাজীব কুমারকে ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পুলিশ মন্ত্রী, রাজ্যের ডিজি যদি তার কোথাও খামতি থাকে তাহলে সেটা ধমক দিতেই পারেন। কিন্তু এগুলো তো সাধারণত বদ্ধ ঘরে হয়, লোক দেখানো তো হয় না। আর কোন প্রসঙ্গে ধমকটা খেতে এলো? সেখানেই সবথেকে বড় চমক। ওই যে বললাম না, অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। আসলে আসলে উত্তরবঙ্গে বড় রাজনীতির গেম হয়ে গেছে একটা। দেখুন, উত্তরবঙ্গে যখন পুলিশদের নিয়ে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা, তখন তৃণমূল কংগ্রেসের এক সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি হঠাৎ করে অভিযোগ করলেন যে সেখানে গ্রামের রাস্তায় ওভারলোডেড লরি ঢুকে যাচ্ছে এবং সেই জন্য গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। ব্যাস, ক্ষিপ্ত হয়ে উঠলেন মমতা। সত্যি এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আগে কোনোদিন বোধহয় ঘটেনি, বা মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা জানেন না। মমতার সাথে সাথে গর্জে উঠলেন এবং বললেন সরাসরি রাজীবের দিকে যে এইগুলো তো আইসিদের দেখার কথা। পুলিশ টাকা নিয়ে ওভারলোডেড লরি কেন ঢুকতে দিচ্ছে? এবং সেখানে রাজীব তড়িঘড়ি বলছে, ম্যাম আমি দেখে নিচ্ছি। মমতা বলছেন আর দেখে নিচ্ছি। বলতে বলতে আমার জিভটা ক্ষয়ে গেল। এমনি আপাতভাবে দেখলে মনে হবে কত মানবিক মুখ্যমন্ত্রী, কত ছোট ছোট ব্যাপারে তার নজর থাকে, কিন্তু সত্যি কি তাই? আসলে যারা বঙ্গ রাজনীতির চালচিত্রটা খুব ভালো করে জানেন, এটা যে একটা সাজানো চিত্রনাট্য পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন? নাম্বার ওয়ান, এক সাংসদ রাস্তা ভেঙে যাওয়ার অভিযোগ করছেন, যেন তৃণমূল আমলে কোথাও কোনো রাস্তা ভাঙে না। তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে তো শুনি যত রাস্তা ভাঙে তত ভালো, তত নতুন করে ফান্ড আসবে এবং উন্নয়ন হবে। কোথায় উন্নয়ন, কার উন্নয়ন নতুন করে বলার কোনো দরকার নেই। ওভারলোডেড লরি, গোটা পশ্চিমবঙ্গের সমস্যা জানে না কলকাতার বুকে কি চলে? পুলিশের টাকা খাওয়া। পুলিশদের কাছ থেকেই তো শোনা যায় তাদেরকে মোটামুটি দায়িত্ব দিয়ে দেওয়া আছে, তাদের কোটা সিস্টেম আছে, এই টাকাটা তুলতে হবে, তারপর নির্দিষ্ট পরিমাণ ভাগ নিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছবে, এবং সেই জন্যই এই কাজটা করে। বিরোধীরা অভিযোগ করে, সাধারণ মানুষ অভিযোগ করে। তাহলে এরকম একটা সাধারণ বিষয় নিয়ে অসাধারণ করে এরকম একটা চিত্রনাট্য তৈরির দরকার হয়ে পড়লো কেন? আর এখানেই রয়েছে আসল গেমটা। আসলে এই পুলিশ, এই রাজ্যের পুলিশ, তাদেরকে দায়িত্ব নিয়ে চটি চাটা দলদাসে পরিণত করা হয়েছে। আর সেইটা করতে গিয়ে আখেরে যে কি মাছটা ধেয়ে আসছে সেটা উত্তরবঙ্গ বুঝিয়ে দিয়েছে। কেন? দেখুন, একের পর এক কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটে গেছে। কি কাণ্ড ঘটে গেছে? প্রথমেই আসছি অমিত শাহজির কথায়। ভারত-পাকিস্তান যুদ্ধ এবং তার পরিপ্রেক্ষিতে এই দেশের মধ্যে আরশোলা, ছারপোকা এরা সব লুকিয়ে আছে, এটা স্পষ্ট। সুতরাং শুধু দেশের বহিঃশত্রুরা নয়, দেশের মধ্যে বসে থাকা এই স্লিপার সেল, যাদেরকে নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং তারা এক একটা জায়গার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এবং ভারতের সার্বিকভাবে যে সার্বভৌমত্ব রয়েছে, যে সুরক্ষার জায়গা রয়েছে, সেই জায়গাটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। ফলে অমিত শাহজির কড়া নির্দেশ এসে গেছে
৩০ দিন মাত্র সময় আছে। তার মধ্যে যত অবৈধ রোহিঙ্গা, যত অবৈধ বাংলাদেশী, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে একটা চাপ আসছে। কিরকম চাপ আসছে? ভারতবর্ষের যেকোনো রাজ্যেই এই অপারেশন বাংলাদেশী, অপারেশন রোহিঙ্গা যখন হচ্ছে, তাদের যে স্থানীয় পরিচয়পত্রটা সেটা পাওয়া যাচ্ছে বাংলা থেকে। এবার এর পরের রাজনৈতিক স্টেপটা কি হতে চলেছে? এটা ডেফিনিটলি ২০২৬ এর যে রাজনৈতিক যুদ্ধটা আসছে সেখানে বিজেপি ব্যবহার করবে এবং তার থেকেও বড় কথা, বাংলায় এই নিয়ে বড় কোনো স্টেপ করার একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। সব মিলিয়ে একটা ঘেঁটে ঘ অবস্থা আসছে এবং সেই জায়গাটা একদিকে যখন রাজনৈতিক চাপ আসবে, একদিকে যখন প্রশাসনিক চাপ আসবে, প্রয়োজন হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন আসবে, তখন দায়িত্বটা সরিয়ে দিতে হবে গা থেকে। বলতে হবে আমরা কিছু জানি না। আমরা ধোয়া তুলসী পাতা। আসলে কিছু পুলিশ আছে, কিছু প্রশাসনিক লোকজন আছে যারা যারা এই অকাজ-কুকাজটা করেছে। হয়তো তারা বিজেপির থেকে টাকা খেয়েই করেছে। সুতরাং সেই ডিফারেনসিয়েশনটা দেখাতে হবে। আর সেইটারই একটা জায়গা কি তৈরি হচ্ছে এখান থেকে? যে আমি ডিজি রাজীব কুমারকেও ছাড়ি না। আমার এখানে সামান্য রাস্তা ভাঙার গন্ডগোল হলেও আমি রাজ্যের ডিজিকে চেপে ধরি। আর আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজ করাতে পারি? এটা মানুষের মনে পারসেপশন তৈরি করানোর দরকার হয়ে পড়েছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে মালদা এবং মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে, সেখানে হিন্দুদের যেভাবে আক্রমণ হয়েছে এবং সেই জায়গায় বিজেপি যেভাবে রাজনৈতিক জমিটা তৈরি করছে, যেভাবে বাংলার মানুষের চোখটা খুলছে, ২০২৬ এর ভোট পোলারাইজেশন হচ্ছে এবং ভয়ংকর রূপে হচ্ছে এবং সেই জায়গাটায় দোষী কাকে ঠাউরাচ্ছে? শাসক দলকে। কিন্তু না, এখানেও পুলিশের ঘাড়ে দোষটা তুলে দিতে হবে। কিছু পুলিশ ওই বিএসএফ কে যেরকম দাগিয়ে দেওয়া হয়েছিল না? তারা ৫,০০০ ৭,০০০ টাকা দিয়ে বাংলাদেশীদের ঢুকিয়ে দিচ্ছে। তারা স্থানীয় কাউকে উত্তেজিত করছে। সেরকমই পুলিশের দিকেও কি আঙুলটা এবার উঠবে? এই মালদা, এই মুর্শিদাবাদের যে হিংসা, সেটা কিন্তু থামার কোনো জায়গা দেখাচ্ছে না। যেখানেই সামান্য একটু ফাঁক-ফোকর পাচ্ছে না, ফুস করে বেরিয়ে আসছে। ওই একই স্টাইলে, একইভাবে হচ্ছে। কতবার কতজনের উপর দোষ চাপাবে? আর যার উপরই দোষ চাপাক না কেন, সাধারণ মানুষের পারসেপশনটা কি? ভাই এইসব থামাবার জন্যই তো রাজ্যে তোমায় ক্ষমতায় বসিয়েছিলাম। তুমি কি করছো? তুমি তো ব্যর্থ, তুমি তো অপদার্থ এবং তোমাকে যদি আবারও জেতাই, এই জিনিস কিন্তু আরো কন্টিনিউ হবে। ওই যে হরগোবিন্দ দাস, ওই যে চন্দন দাস, তারা খুন হলো কিসের জন্য? তাকে বিভিন্ন রকম বলা হচ্ছে, জমি সংক্রান্ত মামলা, এখানে অন্য কোনো ব্যাপার নেই। কিন্তু সাধারণ মানুষের পারসেপশনটা কি তৈরি হয়ে গেছে? শুধু হিন্দু বলে তাদের প্রাণ দিতে হয়েছে। পুলিশ যেটা করছে, পুলিশ যেটা বলছে মানুষ বিশ্বাস করতে পারছে না। কেননা পুলিশের ভূমিকা দেখেছে গত ১৪ বছর ধরে। সুতরাং একটা দূরত্ব তৈরি করতে হবে। সেই জন্যই কি ডিজি রাজীব কুমারকে এইভাবে ধমক-চমক সবার সামনে? রাস্তা ভাঙা, ওভারলোডিং, পুলিশের টাকা খাওয়া, এইটা কেউ জানে না। মমতা জানতেন না এতদিন? সেটা নিয়ে প্রকাশ্যে এইভাবে ধমকানো-চমকানো করতে হবে। ৩ নম্বর পয়েন্ট। যেটা আরো মারাত্মক হয়েছে, সেটা হচ্ছে এই বিকাশ ভবনের সামনে পুলিশের যে অত্যাচারী রূপ। পুলিশ যতই বলুক যে আমরা সামান্য বলপ্রয়োগ করে সরিয়ে দিয়েছি, আমরা অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচাবার চেষ্টা করেছি, এই সেই অনেক গল্প আমরা শুনতে পাচ্ছি। মানুষ একটুও কনভিন্সড? আমি অন্তত যতজনের সঙ্গে কথা বলেছি কেউ কনভিন্সড নয়। পুলিশের এই রুদ্র রূপ দেখে, পুলিশের এই মস্তানের রূপ দেখে মানুষ ক্ষোভে ফুঁসছে। যে যারা চুরি করলো, যারা চোর, যারা বেঈমান, যারা বদমাইশ, যারা বাংলাটাকে লুট করলো, যাদের জন্য আজকে যোগ্য শিক্ষকদের এই অবস্থা, পুলিশ চুপ করে বসে আছে। কেননা তাদের চটি চেটে পুলিশের চলে। তাদের ধরার ক্ষমতা এই পুলিশের নেই। সেইজন্য যখন ইডি, সিবিআই আসে তখন তারা ১ জন ২ জন চুটোপুটি হলেও ধরতে পারে। এই পুলিশ তাদের খোঁজও পায় না। পেলেও চুপ করে বসে থাকে। আর তাদের নির্দেশেই এরকম গরু পেটা করে পেটাচ্ছে। পুলিশটাকে কোন জায়গায় নিয়ে গেছে? এই পুলিশকে কোনো ভরসা নেই, এই রাজনৈতিক দলটাকে কোনো ভরসা নেই। ওই যে ডিআই অফিস কসবা যেখানে পুলিশ লাথি মেরেছিল পেটে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এই বিকাশ ভবন সেটা আরো বেশি করে বুঝিয়ে দিয়েছে। ফলে যেটা শিক্ষিত সমাজ, যেটা শহুরে ভোট, সেটা হু করে সরে যাচ্ছে তৃণমূল থেকে। আর তাহলে মুশকিলটা বাড়ছে। আসলে মেইন অঙ্কটা লুকিয়ে আছে ২০২৬ এর ইকুয়েশনের দিকে। দেখুন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজা অঙ্ক ছিল। একটি বিশেষ সম্প্রদায়ের 30% ডিভিডেন্ড ভোট ব্যাংক। ১০-১২% লক্ষ্মীর ভান্ডারের ভোট। আর ৪-৫% হচ্ছে জোলো ভোট।
জল মেশানো ভোট। যেভাবে অমিত শাহ শুরু করেছেন, যেভাবে সাধারণ মানুষ ক্ষেপে গেছে, ওই জল মেশানো ভোট এবার খুব একটা কার্যকরী হবে না। তার আগেই তারা ডিটেক্টেড হবে, তাদেরকে হেঁটে ফেলতে হবে। লক্ষ্মীর ভান্ডারের ভোট পুরোটা এবার আসছে না। পুরোটা এবার আসছে না, কেননা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক্সপেকটেশন সেট হয়ে গেছে। যে দলই ক্ষমতায় আসুক লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ করবে, বরং আরো বেটার ওয়েতে করবে। এবং ২০২১-এ চালু হয়েছিল, ২০২৪-এর আগে বেড়েছে। ২০২৬-এর আগে যদি না বাড়ে, যদি কমে যায়, তাহলে কিন্তু নেগেটিভ ভোট হবে। এবং যেভাবে ডিএ মামলার রায় এসেছে 25% দিতেই এই অবস্থা হয়েছে, যখন 100% হবে তখন কি হবে? লক্ষ্মীর ভান্ডার বাড়াবার খুব একটা জায়গা থাকবে না। ধার দেনা করেও সেগুলো মোটামুটি একদম স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে। ফলে লক্ষ্মীর ভান্ডারের ভোটটা কমবে। তাহলে? তাহলে জিততে গেলে ভোট ব্যাংকটা আমাকে বাড়াতে হবে। কিন্তু বাড়বে কোথা থেকে? একটা শহুরে শিক্ষিত যে ভোটটা ছিল, এতদিন বিজেপি সম্বন্ধে বীতস্পৃহ ছিল। এরা বড্ড বেশি হিন্দুত্ব করে, আমরা সেকুলারিজমে বিশ্বাসী, সর্বধর্ম সমন্বয়। কিন্তু এই অংশটার চোখ খুলে গেছে। তারা যখন চোখের সামনে দেখছে যে ভারতের বাকি রাজ্যগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং এই সর্বধর্ম সমন্বয় করতে গিয়ে বাংলায় কিভাবে একটি বিশেষ সম্প্রদায়ের দ্বারা হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি? কিভাবে রাস্তায় ছেলেমেয়েগুলো দীর্ঘদিন বসে রয়েছে তাদের যোগ্য চাকরিটা পাওয়ার জন্য। তাদের চাকরিটা এই শাসক এবং তাদের সাঙ্গপাঙ্গ উপাঙ্গরা কিভাবে কিলোদরে বিক্রি করে দিয়েছে। এই শাসক দলের মন্ত্রী, মমতার পাশে বসে থাকা মন্ত্রী কোটি, কোটি টাকা কামিয়েছে, চুরি করেছে, জেলে আছে। মমতা নাকি কিচ্ছু জানত না। মানুষ কিন্তু আর ভরসা করতে পারছে না। ফলে এই শহুরে ভোট বিজেপির দিকে ট্রান্সফার করে গেছে। কারণ তারা বুঝে গেছে কংগ্রেস, বামফ্রন্টকে ভোটটা দেওয়া মানে নষ্ট করা। তার থেকে তৃণমূলকে দেওয়া হলো। এরা সরে গেছে। এবং এই মালদা মুর্শিদাবাদের যে অংশটায় হিংসা হয়েছে, সেখানকার মানুষ, আশপাশের মানুষ, তাদের আত্মীয়-স্বজন, তারা কিন্তু সরে গেছে। এবং এর ইমপ্যাক্টটা এতটাই বেশি হয়েছে, গ্রামীণ যে ভোটটা রয়েছে সরে গেছে। তাই উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছিলেন মমতা। দেখার চেষ্টা করেছিলেন যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে এইসব যেসব উন্নয়নমূলক কাজ করেন তার কথা অনুযায়ী, সোজা কথায় ভাতা ভিক্ষা দেন, তার ফলে কতখানি ঘুরেছে ভোটটা। বিভিন্ন দলে যে ভাঙন ধরানোর রাজনীতি তার দল করে, তার ফলে কতখানি ঘুরেছে ভোটটা। কিন্তু নিটফল বিগ জিরো। এবং বিগ জিরোর থেকেও বড় কথা, এই পুলিশের যে অত্যাচার, মানুষকে ফলস কেস দেওয়া, যারা প্রকৃত দোষী তারা যদি শাসক দলের হয় তাদেরকে টাচ অব্দি না করা, তাদেরকে খুল্লা ছুট দিয়ে রাখা, তারা যদি একটি বিশেষ সম্প্রদায়ের হয় তাদেরকে খুল্লা ছুট দিয়ে রাখা, তাদের ভয়ে টেবিলের তলায় লুকোনো, আর যত যত বেয়াদবি, যত গায়ের জোর মানুষকে দেখানো, মানুষ বীতশ্রদ্ধ ফুঁসছে। আর সেই জায়গা থেকে এবার দূরত্বটা তৈরি করা শুরু হলো। সেখানে দেখানোর চেষ্টা হলো যে আমি এগুলো কিছুই জানতাম না। আমাকে তো একটা সুযোগ দেবে জানার। আমাকে আরেকটা টার্ম সুযোগ দাও, আমি তখন জানার চেষ্টা করব। এখন দোষ এরা করেছে। এই কাটিংটা কি শুরু হবে? এবং সেই জন্য রাজীবের সঙ্গে ঝামেলাটা দিয়ে এটা শুরু হলো। এটা কিন্তু আজকে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। অর্থাৎ উত্তরবঙ্গের হাওয়া কিন্তু বলে দিচ্ছে যে ইকুয়েশনটা সেখানে করতে গিয়েছিলেন সেটা মোটেই কাজ করেনি। উল্টে উত্তরবঙ্গ আয়নাটা দেখিয়ে দিয়েছে বাকি গোটা রাজ্যে কি হালটা হতে যাচ্ছে। আর তাই এই হাঁসফাঁস জায়গা থেকে বেরোবার জন্য এত স্নেহধন্য, এত ভরসার রাজীব কুমারকে সামান্য লরি ওভারলোডিং এ গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে, পুলিশ টাকা খেয়েছে বলে সেই নিয়ে ভর্ৎসনা করতে হচ্ছে। এই চিত্রনাট্য কি সত্যিই মমতাময়ী মমতার চিহ্ন? নাকি পুরোটাই সাজানো চিত্রনাট্য ২০২৬-এর জন্য, নতুন গেম প্ল্যানটার জন্য? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কি বলবেন? সত্যিই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়লেন সবার সামনে? নাকি সবটাই লোক দেখানো? আসল গেম অন্য হয়ে রয়েছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।